আসসালামাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে যেখানে বসে আমার টপ মানে এই কী বলে ভিডিও ব্লগটি দেখছেন তাকে সেই জায়গার সময় অনুযায়ী গ্রিট করছি। সালাম সবাইকে। আমার নাম চৌধুরী কাসেদ। আমি একজন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স কনসালটেন্ট। আমার প্রায় ২৬ বছরের এক্সপিরিয়েন্স, মোস্টলি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এইচআর, ট্রেনিং, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতেই আমি কাজ করেছি। কিন্তু ভিডিও ব্লগ অ্যাজ এ কনসার্ন সিটিজেন আমি বিভিন্ন সাবজেক্টে করে থাকি, হোয়াট এভার কামস টু মাই মাইন্ড। আমি সোশ্যাল মিডিয়াতেও অনেক লেখালেখি করি, আর মাঝে মাঝে যখন মনে হয় যে না, এটা আসলে লিখতে গেলে অনেক বেশি বড় জায়গা নিয়ে ফেলবে বা কিছু একটা, তখন দেখা যায় যে আমি একটু ভিডিও ব্লগে আমার থটসগুলো শেয়ার করি। তো আজকে যেই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আসলে কিছুদিন আগে আমি একটা ভিডিও ব্লগ করেছিলাম, যেখানে আম অনেকগুলো পয়েন্টস আমি শেয়ার করেছিলাম, যে সাজেশনস, যে এগুলো এগুলো হলে হয়তো আমাদের পলিটিক্যাল সিস্টেমটা আরও অনেক ভালো রান করতে পারে। তো আমার কিছু খুব ভালো ফ্রেন্ডস এবং ওয়েল উইশার্স আমাকে সাজেস্ট করলো যে ওখানে যেহেতু অনেকগুলো কনসেপ্ট একসাথে কথা বলা ছিল, রাদার কিছু ছোট ছোট সেগমেন্ট করে এক একটা চাঙ্ক অফ কনসেপ্টস নিয়ে যদি আমরা কথা বলি, আলাপ করি, মাল্টিপল ভিডিও ব্লগস করি, তাহলে আমার মনে হয় মানে ওনারা বললেন যে এটা আরও বেটার হবে। তো সেজন্য ওই ভিডিও ব্লগের কয়েকটা কনসেপ্ট নিয়ে আজকে একটু আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। তো আমি ওই মানে পলিটিক্যাল সিস্টেম এবং আমরা যেভাবে আসলে মানে মেম্বার্স অফ পার্লামেন্ট ইলেক্ট করে নিয়ে আসি, এবং মেম্বার্স অফ পার্লামেন্ট যেভাবে ফাংশন করে পার্লামেন্টে, ওই জিনিসটার রিফর্মেশন নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। কিন্তু তার আগে আমরা কয়েকটা পয়েন্ট বলা দরকার, যে রিফর্মেশন কেন দরকার, বিকজ দ্যাট সিস্টেম ডাজন্ট ওয়ার্ক। কেন ইট ডাজন্ট ওয়ার্ক? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে 300 কনস্টিটিউয়েন্সিজ, যেটা জিওগ্রাফিক্যাল কনস্টিটিউয়েন্সিজ অনলি। এখানে আসলে মানে কোনো প্রফেশনকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, কোনো সেক্টরকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, কোনো ডেমোগ্রাফিক গ্রুপকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। দ্য অনলি ক্রাইটেরিয়া যেটার উপরে আমরা রিপ্রেজেন্টেশন আনছি সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল জোন। আমার কাছে মনে হয় দিস ডাজ নট ওয়ার্ক, কারণ আমাদের আসলে বিভিন্ন স্পেশাল সেক্টরস আছে উইচ রিকোয়ার সেপারেট রিপ্রেজেন্টেশন। মানে একটা এলাকার মধ্যে সব ধরনের মানুষই থাকে। তো একটা মেম্বার অফ পার্লামেন্ট এসে সবাইকে ঠিক ওরকমভাবে একটা মিক্সড ডাইলিউটেড ওয়েতে রিপ্রেজেন্ট অ্যাকচুয়ালি করতে পারে না। আহ, একেকটা সেক্টর, একেকটা বিশেষ এথনিক গ্রুপ, একেকটা বিশেষ পপুলেশন সেগমেন্ট, প্রফেশনাল গ্রুপ, তাদের কিছু সেপারেট রিকোয়ারমেন্টস থাকে, তাদের কিছু সেপারেট থটস অ্যান্ড আইডিয়াস থাকে। সেই জিনিসগুলো ইট নিডস টু বি প্রপারলি রিপ্রেজেন্টেড ইন দ্য ফোরাম, যেখানে ন্যাশনাল ডিসিশন মেকিং হবে। তো সেই জিনিসটার একটা অভাব আছে, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যখন কেউ ইলেক্টেড হয়ে আসছে, বাই ফার অ্যান্ড লার্জ দেখা যাচ্ছে যে আম, সেই মানুষটা শুধু তাকে যারা ভোট দিয়েছে তাকেই মোটামুটি সে রিপ্রেজেন্ট করে, তাদের সাথেই কথা বলে এলাকাতে গেলে। আম, সেটা তেমন একটা বলে না আসলে। তো এলাকার ওভারঅল মানুষের কিন্তু সাথে তার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায়, আর এলাকার মানুষও তার সাথে আসলে ওইভাবে কথা বলার সুযোগ পায় না। সো সরি, আমার একটু কাশি হয়েছে, তো একটু মানে কথার ফাঁকে ফাঁকে একটু পানি খেতে হবে। তো যেটা বলছিলাম, তো এখানে দেখা যাচ্ছে যে মানুষের আসলে প্রপার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে না। তারপরে থার্ড যেটা একটা বড় সমস্যা, সেটা হলো যে ধরেন যে পার্লামেন্টে আসলো, মানুষের সাথে কথাবার্তা বলে টলে আসলো, ভালো কথা। কিন্তু ওয়ান্স সে পার্লামেন্টে আসলো, তার পার্টি যেই সাবজেক্টে যেটা ভোট করছে, তাকে অ্যাকচুয়ালি সেই সাবজেক্টে মানে সেইটাই ভোট করতে হবে, মানে যদি ভোটাভুটি হয়। কারণ আমাদের পার্লামেন্টে এরকম একটা রুল আছে যে আপনি যদি আপনার পার্লামেন্টের মানে আপনার পার্টির মতামতের বিরুদ্ধে আপনি যদি ভোট করেন, সেই ক্ষেত্রে তখন আপনি অ্যাকচুয়ালি ইউ উইল লুজ ইয়োর মানে এমপিশিপ। আপনার পার্টি থেকে আপনার মেম্বার অফ পার্লামেন্ট মানে পজিশনটা আপনি হারাবেন। তো তখন যেটা দেখা যায় যে তাহলে আসলে আমার ওখানে যে লাভ কী? আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট, আমি ওখানে এত কষ্ট করে টোর ইলেকশন করে টোর ওখানে যেহেতু কোনো লাভ নেই।
পার্টি যেটা বলবে সেটাই যদি আমাকে অলওয়েজ ফলো করতে হয়, আমার নিজের কোনো মতামত প্রকাশের সেরকম কোনো সুযোগ যদি না থাকে, আবার পার্টির সবাই যদি একটা কথা বলে এবং আমি যদি সেটা কোনো কারণে মনে করি যে না কথাটা ঠিক না, সেটার এগেইনস্টে আমি যদি কোনো কিছুই বলার আমার সুযোগ না থাকে, তাহলে আমার আসলে ওর এত কষ্ট করে ওখানে থাকা না থাকা ডাজন্ট ম্যাটার, তাই না? তাহলে তো আসলে পার্টির যে চিফ, সে থাকলেই চলে। তার যদি ৫০টা মানে আরও মেম্বার অফ পার্লামেন্ট থাকে, দরকার নাই তো, তাই না? তো এই প্রবলেমগুলো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুরো পার্লামেন্ট সিস্টেমটাকেই প্যারালাইসিস করে দেয়। ইট জাস্ট ক্রিপলস দ্য হোল সিস্টেম। তো আমি যেই সাজেশনসগুলো আনতে চেয়েছি এগুলো আসলে এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করে। তো ফার্স্ট থিং যেটা আই ওয়ান্টেড টু সাজেস্ট সেটা হচ্ছে যে আমাদের যে 300 জিওগ্রাফিক্যাল কনস্টিটুয়েন্সিজ আছে, সেটার সাথে সাথে আমাদেরকে অ্যাকচুয়ালি আরও ১০০, ১৫০, ২০০ ইউ ক্যান মানে হ্যাভ লট অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট অ্যাবাউট দ্য নাম্বার। কিছু অ্যাডিশনাল সিটস ক্রিয়েট করতে হবে ইন দ্য পার্লামেন্ট। সেটা এরকম হতে পারে যে আমাদের একদম মেডিকেল প্রফেশন থেকে ৫ জন ডক্টরস আসবে। আমাদের লেটস সে লিগ্যাল প্রফেশন থেকে ৫ টা সিট আসতে হবে। সো মানে আমাদের যে মেইন যে 300 যেটা সিটস আছে, সেখানে আমাদের ডাক্তারও থাকতে পারে, লয়ার্সও থাকতে পারে, ইঞ্জিনিয়ার্স থাকতে পারে, বিজনেস পিপল থাকতে পারে, সব থাকবে। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে তারা তাদের ওই সেক্টরকে রিপ্রেজেন্ট করে কিছু মানুষ থাকবে। তারা আসলে ওই শুধু সেক্টরের মানুষ কি বলছে ওই সাবজেক্টে, সেটাকে রিপ্রেজেন্ট করবে, সেইটা কথাটা বলার চেষ্টা করবে। এটা জেনারেল ঠিক সবার কথা না, এলাকার কথা না, এটা ওই সেক্টরের মানুষ কি চিন্তা করছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেই সিটসগুলো থাকবে। ডেফিনেটলি আমাদের মোটামুটি যে হিল ট্র্যাক্টস পপুলেশন আছে, ট্রাইবাল পপুলেশন আছে, সেখান থেকে কিছু সিট থাকা দরকার। নন মুসলিম যতগুলো কমিউনিটি আছে, প্রত্যেকটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে অন্তত ২টো ৩টা করে সিট থাকা দরকার অ্যাকর্ডিং টু দেয়ার লেটস এ প্রপোর্শন ইন আওয়ার পপুলেশন। তো এভাবে করে মানে রিলিজিয়াস রিপ্রেজেন্টেশন থাকবে, এথনিক রিপ্রেজেন্টেশন থাকবে, আম, কিছু সিনিয়র সিটিজেন সিটস থাকতে পারে যে ওই মানে আমরা ৩-৪ জন কনসার্ন সিটিজেন নিবই যারা হচ্ছে লেটস এ ভেরি সিনিয়র ডেমোগ্রাফিক পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে অ্যাবাভ লেটস এ 75। তো মানে সব রকম মানে গ্রুপকে রিপ্রেজেন্ট করে কিছু সিটস আমরা ক্রিয়েট করতে আমি সাজেস্ট করছি। এবং যে জিওগ্রাফিক্যাল কনস্টিটিউয়েন্সির যে ইলেকশনগুলো হবে, সেই ইলেকশনের সাথে সাথে এ ধরনের ওই মানে পপুলেশন সেগমেন্টগুলো, ওই প্রফেশনাল সেগমেন্টগুলো, ওই সেক্টরগুলো থেকেও আলাদা আলাদাভাবে ইলেকশনস হয়ে উই আর গোয়িং টু ব্রিং পিপল ইন। তো এটা একটা আইডিয়া। এবং আমার কাছে যেটা মনে হয় দ্যাট এরকম কিছু একটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক বেটার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের জেনারেল মানুষের মতামতের আরও অনেক স্ট্রঙ্গার একটা রিফ্লেকশন আমরা পাবো পার্লামেন্টে। তো প্রথম সমস্যাটাকে আমি এভাবে অ্যাড্রেস করতে চাচ্ছি। সেকেন্ড সমস্যা যেটা সেটা হলো যে আমাদের মানে যে যারা মানে মেম্বার অফ জিওগ্রাফিক্যাল যে সেগমেন্টগুলোতে যাচ্ছে, মানে এলাকাতে যাচ্ছে, কথা বলছে না, লোকজনের সাথে কথাবার্তা হচ্ছে না। তো আমি সাজেস্ট করছি যে আমাদের এরকম একটা নিয়ম থাকা দরকার যে যে এলাকা থেকে অ্যাকচুয়ালি ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট হবে, আনলেস সে অসুস্থ বা দেশের বাইরে না থাকলে, তাকে অন্ততপক্ষে প্রত্যেক মান্থে একটা 10 to 15 days তাকে তার এলাকাতে থাকতেই হবে। এটা একদম ম্যান্ডেটরি একটা নিয়ম থাকতে হবে। আইডিয়ালি আমি মনে করি যে 50% অফ দ্য টাইম তো তাকে আসলে তার এলাকাতে থাকতেই হবে। এবং সেখানে রীতিমতো কাগজে সার্ভে হতে হবে অথবা ইলেকট্রনিক মানে ওই গুগল সার্ভের মতো সিস্টেমে মানে বিভিন্ন সাবজেক্ট যেটা পার্লামেন্টে আলাপ হচ্ছে বা সামনে আলাপ হতে যাচ্ছে, যেই বিলগুলো প্লেস করা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে তাকে তার এলাকাতে সার্ভে করতে হবে। এবং সেই সার্ভের যে মানে পপুলেশন থাকবে, সেই সার্ভে পপুলেশন শুড বি অ্যাট লিস্ট যে তার কনস্টিটিউয়েন্সির যে ভোটার সংখ্যা, সেটার অন্তত 10-15%, 20% নিডস টু গেট রিপ্রেজেন্টেড ওই সার্ভেগুলোতে। সো আমি মনে করি যে অন্তত মানে 10,000, 20,000, 30,000 মানুষের সার্ভে হতে হবে অন রেগুলার বেসিস বিভিন্ন সাবজেক্টের উপরে তাদের এলাকাতে। এবং সেই সার্ভেগুলো রীতিমতো কাগজের ফর্মে হতে পারে, যেটা বললাম, ওগুলোর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্যাল রেজাল্টস মানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের দরকার।
আহ, এরপরে হচ্ছে থার্ড অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে আমি মনে করি যে যে মেম্বার অফ পার্লামেন্ট হবে তার আসলে দুটো করে ভোট থাকতে হবে। একটা ভোট থাকবে যে আমার এলাকার মানুষ কি বলছে, সে মেজরিটি আমি সার্ভে করে যেটা পেয়েছি সেখানে মেজরিটি যেটা বলছে সেটা আমার ভোট হবে। সো আমি যদি লেটসে 30,000 মানুষকে সার্ভে করে থাকি একটা পার্টিকুলার ডিসিশনের ব্যাপারে, এবং সেখানে যদি আমার লেটসে একটা 15 থেকে 16,000, মানে 15,000-এর উপরে নাম্বার অফ পিপল সেখানে কোনো একটা কিছু বলছে, তো তখন আমাকে সেই অনুযায়ী ওই ভোটটা প্লেস করতে হবে। আর আমার একটা যে নিজস্ব ব্যক্তিগত ভোট থাকবে, সেই ভোটটা আমি যেটা ভালো মনে করব সেটা আমি প্লেস করব। সেটা আমার কনস্টিটুয়েন্সির মানুষের সেম মানে ভোট হতে পারে যে ইয়েস আমিও এতে ইয়েস মনে করি। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে যে না, তারা যেটা বলল আমি অ্যাকচুয়ালি এগ্রি করি না, আমি আমার মতামতটা ডিফারেন্ট। সেই ক্ষেত্রে হতে পারে দ্যাট আমার এলাকার মানুষ হ্যাঁ বলেছে, আমি না বললাম। আমার এলাকার মানুষ না বলেছে, আমি হ্যাঁ মানে তারা হ্যাঁ বলেছে, আমি না বললাম। তারা না বলেছে, আমি হ্যাঁ বললাম। এটা হতে পারে। আর আরেকটা নিয়ম এখানে থাকতে হবে যে আমাদের যে মানে পার্টি যেটা বলছে সেইখানেই যে আমার ভোটটা যে সেটার সাথে ম্যাচ হতে হবে, নট নেসেসারিলি। তো কারণ আমি যদিও পার্টির মেবি নমিনেশন পেয়ে বা হাত ধরে মানে পার্লামেন্টে আসছি, কিন্তু আমার রেসপন্সিবিলিটি কিন্তু হচ্ছে টু মাই পিপল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা জিনিস যেটা রুল থাকতে হবে যে যে এলাকাতে থাকবে সে মিনিমাম মানে ইট হ্যাজ টু বি যে তাকে যে তার এগেইনস্টে যারা কম্পিটিশন করেছিল তাদেরকে নিয়ে একটা কমিটির মতো ফর্ম করতে হবে, এবং সেই কমিটির সাথে রীতিমতো মিনিটস আকারে প্রতি মাসে মিনিমাম একটা মিটিং হতে হবে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো সার্ভে থাকছে, প্লাস তার অপোনেন্টস থাকছে। অপোনেন্টসের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হতে হবে। যেমন ডিফারেন্ট ক্লাবস অর্গানাইজেশন যেগুলো আছে, রোটারি আছে, লায়ন্স আছে, এখানে ইলেকশন হয়। ইলেকশনের পরে কিন্তু দেখা যায় যে একটা ক্লাবের মধ্যে সবাই মিলে কিন্তু কাজ করছে। ওখানে কিন্তু মানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, একটা গ্রুপ আলাদা হয়ে গেল, আরেকটা গ্রুপ আলাদা হয়ে গেল, এরকম কিন্তু হয় না ব্যাপারটা, তাই না? তো এই কালচারটাকে আমাদের আমার মনে হয় প্রমলগেট করা খুবই প্রয়োজন। এরপরে আমরা আসবো এর পরের আরেকটা স্টেপে, সেটা হচ্ছে যে ওভারঅল পার্লামেন্টে আমি সাজেস্ট করছিলাম, এটা অনেকের সাথে কথা বলেছি, এই ধরনের চিন্তাভাবনা অনেকের মধ্যেই আছে, যে আমাদের লেটস সে যে টোটাল যতগুলো পার্টি আছে প্রত্যেকটা পার্টি থেকেই কিছু না কিছু মানুষকে আমরা সিলেক্ট করবো ইনটু দ্য ক্যাবিনেট। তাহলে যেটা হবে যে আসলে প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকবে দেশ পরিচালনার ক্ষেত্রে, এবং কেউ আসলে মানে জাস্ট আমি অপোজিশন এভাবে ব্যাপারটা হবে না। এটা এটা হলেই প্রবলেমটা বাধে। কারণ তখন মনে হয় যে আমার আমার তো একটা টাইটেলই পেয়ে গেছি আমি অপোজিশন, তো আমি অপোজ করতে থাকবো সব কিছু, এবং আমার কাজই হচ্ছে মানে পাওয়ারে যাওয়া, সবাইকে অস্থির করে রাখা। তো ওই কালচারটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো প্রত্যেকটা পার্টি মানে লেটসে আমার 300-এর মধ্যে আমার পলিটিক্যাল মানে ডিভিশনগুলো হচ্ছে, আর ওই যে বাকি 200 আছে সেই 200-এর মধ্যে কোনো পলিটিক্যালি মানে কেউ আসছে না, ওটা ওটা প্রফেশনের মধ্যে, ওখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টিজ আনবো না। তো এই 300-এর ভিতরে আমরা দেখব যে মানে কোন কোন পলিটিক্যাল পার্টি কত পার্সেন্টেজ সিট নিয়েছে, এবং তারপরে যদি আমাদের লেটসে 30টা মিনিস্টেরিয়াল পজিশন থাকে অথবা 50টা মিনিস্টেরিয়াল পজিশন থাকে, তাহলে ওগুলো ওভাবে ওই প্রপোর্শনে আমরা ভাগ করে দিব। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর লাস্টলি আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ন্যাচারালি যেই পার্টি সবচেয়ে বেশি ভোট সিকিওর করবে, সিট সিকিওর করবে, প্রাইম মিনিস্টার তাদের তরফ থেকে আসবে। কিন্তু উই উইল অলসো নিড একটা ডেপুটি প্রাইম মিনিস্টার পজিশন উইচ উইল কাম ফ্রম মানে মানে হয়তো থার্ড মোস্ট পপুলার পার্টি। সেকেন্ড মোস্ট পপুলার পার্টি থেকে আমরা স্পিকার মানে অ্যাপয়েন্ট করতে পারি। আর ওই যে যারা মানে একেবারে নন পলিটিক্যালি যারা এসেছে, যে রিমেইনিং 200 বিভিন্ন সেক্টর থেকে, তাদের মধ্যে থেকে সর্ট অফ একটা ডিসকাশন করে ইউনানিমাসলি এগ্রি করে আমরা একজনকে প্রেসিডেন্ট আমরা সেখানে বসাতে পারি। তো সামবডি হু ইজ নট মানে পলিটিক্সের সাথে কোনোভাবে আসলে ইনভলভড ওরকমভাবে না, বা কোনো কোনো পার্টির কোনো পলিটিক্যাল পজিশন সে ক্যারি করেনি, এ ধরনের কাউকে আমরা প্রেসিডেন্ট হিসাবে বসাতে পারি। তো এভাবে করলে যেটা হবে যে অনেক রকম চেক অ্যান্ড ব্যালেন্স একটা স্ট্রাকচার্ড একটা সিস্টেম তৈরি করা যেতে পারে।
তো অফকোর্স আমি যেটা আইডিয়া বলেছি এটার ভিতরে যারা আরও অনেক বেশি পলিটিক্যালি মানে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন, যারা অনেক বছর ধরে পলিটিক্স করেছেন এবং মানে যারা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে কাজ টাজ করেছেন, দে উইল হ্যাভ এ লট অফ আইডিয়াস। এই যে আইডিয়াটা বলেছি এটার কিছু তারা অ্যাকসেপ্ট করবে, কিছু অ্যাকসেপ্ট করবে না, কেউ কেউ ভেহেমেন্টলি কিছু পোর্শন অপোজ করবে। ইটস ফাইন। আমি তো মানে হোয়াট আই এম সেইং ইজ দ্যাট যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়াসগুলো নিয়ে আমাদের আসলে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের মনে হয় এটা করা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের কিছু ম্যাসিভ কিছু চেঞ্জেস আমাদের কনস্টিটিউশনের মধ্যে আসা দরকার আছে। তো আমি অ্যাকচুয়ালি মোটামুটি এই থটস অ্যান্ড আইডিয়াসগুলো বলে আমি এখন আমার এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি। অলরেডি প্রায় 16-17 মিনিট হয়ে গিয়েছে, আর বেশি দীর্ঘায়িত করব না। Thank you for listening to me all this time, and please share your thoughts and ideas and comments. And let's keep the discussion and the brainstorming rolling. Thank you for being with me. আমার অন্যান্য ভিডিওস থট শেয়ারিং যে এই এপিসোডগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।